ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতির খবর জানাতে এই মুহূর্তে খুলনার পাইকগাছায় আছেন রিপোর্টার বেল্লাল হোসেন সজল এবং বাগেরহাটের মোরেলগঞ্জে আছেন রিপোর্টার তানজিম আহমেদ। সরাসরি প্রথমে যাচ্ছি সজলের কাছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে খুলনার ৩টি উপজেলার প্রায় ৫৫টি পয়েন্টের যে বাঁধ ভেঙে এবং প্লাবিত হয়ে লোকালয়ে কিন্তু প্রাণী প্রবেশ করেছে এবং এর ফলে কিন্তু খুলনার বিভিন্ন উপজেলায় কিন্তু এখনও জলাবদ্ধতা রয়েছে এবং এই প্লাবিত অঞ্চলগুলোতে যারা রয়েছেন তারা কিন্তু এই ঘূর্ণিঝড় শেষ হওয়ার পর থেকেও কিন্তু এই দুর্ভোগ পোহাচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছি খুলনার যে পাইকগাছার দেলুটি ইউনিয়ন রয়েছে, সেই দেলুটি ইউনিয়নের তেলিখালি যে গ্রাম, সেই গ্রামের ২২ নং পোল্ডারে, সেই পোল্ডারটির চিত্রটি যদি একটু দেখাতে চাই, পোল্ডারটি কিন্তু ক্রমান্বয়ে ভেঙে ভেঙে এই যে নদীর যে ভদ্রা নদী, সেই ভদ্রা নদীর পানি কিন্তু লোকালয়ে প্রবেশ করছে এবং এই বাঁধটি সম্পর্কে স্থানীয়রা যেটি বলছেন যে বারবার বলার সত্ত্বেও কিন্তু এই বাঁধটি কিন্তু স্থায়ীভাবে নির্মাণ করা হয়নি এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এই বাঁধটি কিন্তু 60-এর দশকে নির্মাণ করা। আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের যে ২ নং ডিভিশনের যে নির্বাহী প্রকৌশলী, তার সঙ্গে তিনি যেটি বলছেন তার আওতাধীন ৬৩০ কিলোমিটার যে বেড়িবাঁধ রয়েছে, সেই বেড়িবাঁধের মধ্যে কিন্তু ৬৩০ কিলোমিটার কিন্তু 60-এর দশকে নির্মাণ। এর মধ্যে শুধুমাত্র ১০০ কিলোমিটার কিন্তু আধুনিকায়ন করা হয়েছে, এছাড়া কিন্তু বাকি যে ৫৩০ কিলোমিটার সেটি কিন্তু একেবারে 60-এর দশকে। তারা যেটি বলছেন যে এই যে বেড়িবাঁধটি, সেই বেড়িবাঁধটি কিন্তু ঝুঁকিপূর্ণ ছিল অনেক আগে থেকে। এর আগেও যে বিভিন্ন যে ঘূর্ণিঝড় ছিল, আমফান, সিত্রাং, এছাড়া যে ফণী, বিভিন্ন সময় কিন্তু যখনই ঘূর্ণিঝড় হয় তখনই কিন্তু বিভিন্ন বেড়িবাঁধ ভাঙে। এই যে বেড়িবাঁধটি আপনাদের দেখাতে চাচ্ছি যে এখন কিন্তু ভদ্রা নদীর পানি, এই পানিটি যে স্থানীয় লোকালয়ে প্রবেশ করছে, সেই লোকালয়ে প্রবেশ করার আগে কিন্তু তারা এই ঘূর্ণিঝড় আসার আগেও যেটি তাদের মধ্যে দুর্ভোগ ছিল, যে সংশয় ছিল যে এই বেড়িবাঁধটি ভাঙতে পারে, তারা কিন্তু বারবার তাগাদা দিয়েও কিন্তু এই বাঁধটি কিন্তু স্থায়ীভাবে টেকসইভাবে নির্মাণ করতে পারেনি। এর জন্য কিন্তু পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে স্থানীয়রা কিন্তু তাদের যে জমিটি ছাড়েনি এবং স্থানীয় যেটি বলছেন যে এই যে স্থানীয় বিভিন্ন কোন্দল এবং পানি উন্নয়ন বোর্ড বা অন্যান্য সংশ্লিষ্ট যে সংস্থা রয়েছে তাদের যে সমন্বয়হীনতার কারণে কিন্তু এই বাঁধগুলো ক্রমান্বয়ে প্রতি বছর কিন্তু ভাগছে। এই ছিল আমার কাছে খুলনার যে পাইকগাছা উপজেলা দেলুটি ইউনিয়ন থেকে বেড়িবাঁধ ভাঙার সর্বশেষ সংবাদ। আমরা একটু যেতে চাই বাগেরহাটের মোরেলগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী তানজিম। আমরা একটু তানজিমের কাছে যাবো। তানজিম, কোনটি নদীখাল, কোনটি জনবসতি আর কোনটি মাছের ঘের সেটি আসলে বোঝার উপায় নেই উপকূলীয় জেলা বাগেরহাটের বিভিন্ন এলাকায়। অর্থাৎ এই যে দুপুরের পর থেকে আবারও জোয়ারের পানি প্রবেশ করছে, যেসব জায়গায় ভাঙা স্থান রয়েছে রাস্তাঘাটের এবং বেড়িবাঁধগুলো, সেখান থেকে লোকালয়ে পানি ঢুকছে এবং যে বিস্তীর্ণ এলাকা সেটি আবারও পুনরায় প্লাবিত হচ্ছে। অর্থাৎ সকালে ভাটির টানে কিছুটা যে পানি নেমেছিল সেটি কয়েক গুণ বেশি বেগে আসলে ঢুকছে জনপদে। আমরা একটু দেখাতে চাই এই মুহূর্তে মোরেলগঞ্জের যে ঘষিয়াখালী এলাকাটিতে আমরা রয়েছি, সেখানে কিছুক্ষণ আগেও সামনের জায়গাটি শুকনো থাকলেও সেখানে এখন অন্তত ১ ফুটের উপরে পানি ঢুকে গেছে এবং এই পানিটি আসলে লোকালয়ের মধ্যে যে মানুষের বসতি রয়েছে, বাড়িঘর রয়েছে, সেসব ঢুকছে। একই সাথে কিন্তু যে ঘেরগুলো ছিল সেগুলো পুনরায় প্লাবিত হচ্ছে। অর্থাৎ সকাল ২ দিন ধরে যে জলাবদ্ধতার কারণে ঘেরগুলো প্লাবিত হয়েছিল, সেই ঘেরগুলো পুনরায় কিন্তু আবারও প্লাবিত হচ্ছে এবং শত কোটি টাকার মাছ কিন্তু ইতিমধ্যে ভেসে গেছে বলে মৎস্য অফিসের সূত্র আমাদেরকে জানানো হয়েছে। এর বাইরে অন্তত ৩৫,০০০ ঘের, অর্থাৎ বাগেরহাটের চিত্র যদি ছোট করে বলতে চাই, ৭৪,০০০ মাছের ঘের রয়েছে মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, সেখানে ৩৫,০০০, অর্থাৎ প্রায় অর্ধেক মাছের ঘের ইতিমধ্যে ভেসে গেছে। এই জোয়ারের পানি অব্যাহত থাকলে বাকি যে ছোট ছোট ঘেরগুলো রয়েছে এবং যে নাজুক অবস্থায় রয়েছে বাঁধগুলো, সেইগুলো ভেঙে পুনরায় প্লাবিত হবে। এই মুহূর্তে আমরা আসলে ঘষিয়াখালীর একটি বন্যা আশ্রয় কেন্দ্র বলা হয় সেই জায়গাটিতে রয়েছি। সেখানে আসলে অর্ধেকটা জায়গা জুড়ে ইতিমধ্যে মাঠের মধ্যে ভাঙন, যেহেতু পানি বিস্তীর্ণ জায়গা বোঝা না গেলেও এখানে যে স্থানে রয়েছেন এবং কিছুটা শুকনোর সময় আসলে আমরা দেখেছি এই যে কোনো সময় এটি ভেঙে আরো বিস্তীর্ণ জায়গা জুড়ে নদীগর্ভে বিলীন হতে পারে। সেই ক্ষেত্রে এই আশ্রয়ন কেন্দ্রটি কিন্তু আশ্রয় যে কেন্দ্র সাইক্লোন শেল্টার, সেটি অধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং এই অঞ্চলের মানুষের আশ্রয় নেওয়ার জন্য প্রাকৃতিক দুর্যোগে যে একমাত্র উপায় ছিল আশ্রয়স্থল, সেটি কিন্তু আসলে ঝুঁকির মধ্যে রয়েছে, যে কোনো সময় এটি নদীগর্ভ বিলীন হতে পারে। একই সাথে কিন্তু বাগেরহাটের যে চিত্র, সেখানে অন্তত ৫০,০০০ ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, মাছের ঘেরে মাছ ভেসে গেছে, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে প্রায় ১৭০০ পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে প্রায় ১৭০০ মিটারের মতো বাঁধ বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সাথে এই জায়গাটিতে আমরা দেখছি হু করে আসলে নদী থেকে পানি ঢুকছে লোকালয়ের মধ্যে এবং এই যে রাস্তাটি, সেই রাস্তাটি কিন্তু এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং দুই পারের মানুষের যে যাতায়াত, সেই যাতায়াতটি কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। একই সাথে স্থানীয়দের কিন্তু আসলে অভিযোগ রয়েছে যে এই ২ দিনেও তারা আসলে কোনো ধরনের সহযোগিতা পাননি, মানবেতর জীবনযাপন করতে হচ্ছে ঘষিয়াখালী গ্রামের যে মানুষ রয়েছেন। একই সাথে বাগেরহাটের উপকূলবর্তী বিভিন্ন এলাকার একই রকম চিত্র আসলে দেখা গেছে, সবখানেই মানবেতর জীবনযাপন, দুর্ভোগ সীমা
সীমাহীন আসলে উপকূলবাসীর। তো বাগেরহাটের মোড়লগঞ্জ থেকে ঘূর্ণিঝড় পরবর্তী যে চিত্র আমার কাছে এই ছিল সর্বশেষ। ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতির খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাট ও খুলনায়। এই মুহূর্তে পটুয়াখালীর গলাচিপায় আছেন রিপোর্টার শিকদার জাবির হোসেন ও শহরে আছেন মোহাম্মদ মনির হোসেন বাদল। প্রথমে যাচ্ছি জাবিরের কাছে। ঘূর্ণিঝড় রেমাল কেটে গেলেও রয়ে গেছে তার ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছে উপকূলের মানুষ। প্রতিনিয়ত দুর্ভোগে দিন কাটাতে হচ্ছে উপকূলের বাসিন্দাদের। এই মুহূর্তে যেসব এলাকায় বেড়িবাঁধ ভেঙেছে সেসব এলাকায় পানি ঢুকেছে। জোয়ারের পানিতে প্রতিনিয়ত 2 দফা প্লাবিত হচ্ছে, অর্থাৎ সকালে এবং সন্ধ্যায় 2 দফা জোয়ারের পানি ঢুকছে আবার নামছে। এসব বাড়িগুলো এই মুহূর্তে তলিয়ে আছে। আপনারা জানেন যে পটুয়াখালীর নিম্নাঞ্চল রাঙাবালি, কলাপাড়া এবং চর কাজল, চর মন্তাজ, চর আন্ডা, চালিতাবনি এসব অঞ্চলে যেসব জায়গায় ভেড়িবাঁধ ভেঙেছিল সেসব জায়গায় এই মুহূর্তে কিন্তু মানুষ পানিবন্দী রয়েছে। প্রতিনিয়ত তাদের দুর্ভোগে সময় কাটছে। ঘূর্ণিঝড় রেমাল আগা থানায় উপকূলীয় জেলা পটুয়াখালীতে 3 থেকে 4 ফুট, কোনো কোনো জায়গায় 4 থেকে 5 ফুট পানি বৃদ্ধি পেয়েছে, যার কারণে বাঁধ ভেঙেছে। আবার কোথাও নিম্নাঞ্চল যেগুলো বেড়িবাঁধের বাইরে সেই অঞ্চলগুলো প্লাবিত হয়েছে। বিশেষ করে পটুয়াখালীর বেড়িবাঁধের বাইরের দ্বীপ কাউখালী এবং চর কাশেম, এই দ্বীপ দুটিও প্লাবিত হয়েছে। এসব এলাকার মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কলাপাড়া এবং রাঙ্গাবালী উপজেলা মিলে ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে 6,000-এরও বেশি বাড়িঘর। সেই সঙ্গে রয়েছে গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ, চর কাজল, চর বিশ্বাস। তো এভাবে করে শুধুমাত্র গলাচিপা, রাঙ্গাবালী এবং কলাপাড়া নয়, গোটা উপকূলীয় এলাকাতে কিন্তু এই মুহূর্তে একটা ক্ষত চিহ্ন রয়েছে এবং মানুষের চরমভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিবারের যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড় পটুয়াখালীর উপকূলীয় এলাকাকে লণ্ডভণ্ড করে দিয়ে থাকে এবং সেই ক্ষত অনেকদিন ধরে বয়ে বেড়াতে হয় উপকূলের মানুষকে। বিশেষ করে পটুয়াখালীর যে বিধ্বস্ত বেড়িবাঁধ, সেই বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে প্রতিনিয়ত পানি ওঠার কারণে লোকালয় প্লাবিত হচ্ছে এবং সে কারণে কিন্তু মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো আমরা জানাচ্ছিলাম ঘূর্ণিঝড় রেমালের ক্ষতের কথা। তো গোটা পটুয়াখালী জুড়েই কিন্তু এই অবস্থা। তো আমরা সরাসরি চলে যাব, আমাদের সহকর্মী মনির হোসেন বাদল আছেন পটুয়াখালী সদরে, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। প্রতি বছর কোনো না কোনো দুর্যোগ হানা দেয় এই উপকূলীয় জেলা পটুয়াখালীতে। এবছরও তার কোনো ব্যতিক্রম হয়নি। ঘূর্ণিঝড় রেমাল চলে গেলেও রেখে গেছে তার ক্ষত চিহ্ন। ঘূর্ণিঝড় রেমালের কারণে পটুয়াখালীতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত পটুয়াখালী জেলায় ঘূর্ণিঝড় রেমালের কারণে 37,000 ঘর, কাঁচা পাকা ঘর পড়ে গেছে। এছাড়া যে মাছের ঘের রয়েছে 15,000 পুকুর এবং 700 মাছের ঘের কিন্তু মাছ তলিয়ে গেছে। এছাড়া এর ক্ষতির পরিমাণ প্রায় 30 কোটি টাকা হবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। এছাড়া এই ঘূর্ণিঝড় রেমালের কারণে কিন্তু ফসলেরও বেশ ক্ষতি হয়েছে। পটুয়াখালী জেলায় 26 কোটি টাকার মুগ ডাল সহ রবি শস্যের ক্ষতি হয়েছে। এছাড়া যদি আমরা বলতে পারি, এই যে উপকূলীয় জেলা নদী এবং সমুদ্র দ্বারা বিস্তৃত, এর কারণে কিন্তু পটুয়াখালী জেলায় কিন্তু বেশ 1300 কিলোমিটার মতো বেড়িবাঁধ রয়েছে। এই 1300 কিলোমিটার বেড়িবাঁধের ভিতর কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের কারণে 7 কিলোমিটার কিন্তু বেড়িবাঁধ সম্পূর্ণ এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়ে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। তবে আরেকটি বিষয় বলে রাখি, এই ঘূর্ণিঝড় রেমাল এখন পর্যন্ত কিন্তু পানিবন্দী হয়ে আছে শহরের অধিকাংশ এলাকা। আপনি দেখতে পাচ্ছেন শহরের ভিতর কিন্তু পানিতে এখনো প্লাবিত হয়ে আছে, মানুষ কিন্তু পানিবন্দী হয়ে আছে। তবে এবছর এই যে ঘূর্ণিঝড় রেমাল যে একাধিক বছর দিনব্যাপী কিন্তু ঘূর্ণিঝড়ের তাণ্ডব চালিয়েছিল উপকূলীয় জেলা পটুয়াখালীতে, যার কারণে কিন্তু মানুষ বেশিটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই যে বেশি ক্ষতিগ্রস্তর ভিতর আমরা বলতে পারি যে কাঁচা পাকা ঘর, যে 37,000 কাঁচা পাকা ঘর পড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা এছাড়া কিন্তু ওই ঘূর্ণিঝড় রেমালে কিন্তু প্রতি বছর কিন্তু ঘূর্ণিঝড় আঘাত হানলো, কিন্তু এবছর সিডনের পর সবচেয়ে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালে পটুয়াখালী উপকূলীয় জেলা পটুয়াখালী বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ছিল আমার কাছে ঘূর্ণিঝড় রেমালের ক্ষতিগ্রস্ত সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে।